লিসা, কোথায় যাচ্ছিস? একটা মডেলিং এর ইন্টারভিউতে। তুই পাগল হয়ে গেছিস লিসা? মেয়েটার দিকে যারা কাতরাচ্ছে আর তুই তুই আছিস তোর সকল মডেলিং নিয়ে। লিসা ঠোঁটে লিপস্টিক পরতে পরতে বলে, জাংকুক এমন অফার সবসময় পাওয়া যায় না, আর বেবির একদিন একটা না একটা সমস্যা থাকবেই। তাই বলে কি সবসময় এমন অফার ছেড়ে দেব? তুই জানিস এই ইন্টারভিউতে আমি গ্র্যান্ডেড হলে আমার মডেলিং ক্যারিয়ারটা একদম ফিক্সড। নানি তো আছেই, বেবিকে সে দেখে রাখবে, আর আমি সন্ধ্যায় বাসায় ফিরবো। আচ্ছা, মডেলিং এখন তোর সন্তানের থেকে বড় হয়ে গেল লিসা। তুই এতটা স্বার্থপর কবে থেকে হলি? ঠিক এ কারণে এসব ভবিষ্যতে হবে এটা জেনেই আমি বলেছিলাম অ্যাবর্শন করে ফেলি। কিন্তু তুই কি বলেছিলি? তুই আমাকে অ্যাসিওর করেছিলি এই বেবিটা কখনোই আমার স্বপ্ন পূরণের বাধা হবে না। লিসা, চিৎকার করবি না তুই জাঙ্কুক। বাচ্চা সংসার সামলানোর যাতা করে পিষ্ট হয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না। আর কত স্যাক্রিফাইস করব আমি? জাংকুক নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত সুরে বলে, লিসা, মায়েদের একটু স্যাক্রিফাইস করতে হয়। কেন করব আমি? তুই তো জানিস আমার মডেলিংয়ের শখটা কত। ইভেন তুই সব কন্ডিশন মেনে আমাকে বিয়ে করছিস, তাহলে এমন উল্টো স্বরে গান গাইছিস কেন? আমি কিছুই ভুলিনি লিসা। তোর মডেলিং এর ইচ্ছা তুই সেটাই করবি, সেক্ষেত্রে আমি কেন সে পথে বাধা হব? কিন্তু তোকে বুঝতে হবে যে সে এখনো দুধের শিশু, ও আর একটু বড় হোক, তখন না হয়। পাগল হয়েছিস তুই জাংকুক? জেসি কখন বড় হয় ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করে থাকবো? হ্যাঁ, দরকার হলে তাই করবি। তোর মডেলিং এর চক্করে আমার মেয়ের কোনো প্রকার অযত্ন আমি সহ্য করবো না লিসা। এখন এসব সাজ পোশাক ছাড় আর জেসিকে ফিট করা। ও কাছে ভীষণ। লিসা অবাক চোখে মুখ শক্ত করে অনড় হয়ে দাঁড়িয়ে থাকা জাংকুকের দিকে তাকিয়ে থাকে। তারপর কেমন গা হিম করা কণ্ঠে বলে ওঠে, দরকার হলে তোকে আর তোর সন্তানকে ছেড়ে দেবো, তবুও মডেলিং ছাড়বো না। এই বলে ড্রেসিং টেবিল থেকে নিজের ব্যাগটা নিয়ে গড়গড় পায়ে হেঁটে বের হয়ে যায় লিসা। জাঙ্কুক সেদিকে স্থবির হয়ে তাকিয়ে থাকে। এদিকে পাশের রুম থেকে 11 মাসের জ্বরে নাজুক বাচ্চাটা তার স্বরে চেঁচিয়ে কাঁদছে। কিন্তু তার জননী তার এই করুণ কান্না অপেক্ষা করে চলে গিয়েছে নিজের স্বপ্ন পূরণের নেশায়। অদূরের যান্ত্রিক শহরে নির্বোধি চলতে থাকা ব্যস্ত কোলাহলের পানির স্থির দিকে তাকিয়ে অতীতের পাতায় ডুবেছিল জাঙ্কুক। হাতে একটা আধ খাওয়া ঘুমায়িত শলাকা, যেটি প্রান্ত আগুনের তাপে জ্বলতে চলতে প্রায় নিঃশেষের পথে। হয়তো একটু পর পুরোপুরি জ্বলে হাতে ছাকা লাগতে পারে, কিন্তু বেখেয়ালি চিন্তায় ডুবে থাকা সুদর্শন শ্যাম পুরুষের সেদিকে কোনো ভাবাগেই নেই। সে ব্যস্ত হয়ে নিজের জীবনের প্রহেলিকা হয়ে আসা নারীটির অতীতে আবারও ডুব দেয়। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। লিসা আর জাঙ্কুক তখন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের সেম ব্যাচের স্টুডেন্ট ছিল। অত্যন্ত মেধাবী তরুণ জাঙ্কুকের সাথে ফার্স্ট ইয়ারে পরিচয় হয় লিসা নামক মেয়েটির সাথে। ক্লাসের সবচেয়ে প্রাণোচ্ছল আর সুন্দরী ছিল লিসা। মেয়েটা অনেক বেশি চঞ্চল ছিল, তার উপর খুব সহজে যে কোনো কারোর সাথে মিশে যেত। নাচ গানে পারদর্শী লিসা ক্লাসের যে কোনো প্রোগ্রামে সবসময় মাতিয়ে রাখত। স্বভাবতই সুন্দরী লিসা প্রেমে মতোয়ারা ছিল ক্লাস সহ বিশ্ববিদ্যালয়ের বহু ছেলেরা। কিন্তু ঠিক কী কারণে জানা নেই, লিসা কেন জানি প্রচণ্ড রকম ইন্ট্রোভার্ট জাঙ্কুকের সাথে সেদে সেদে মিশতে চাইতো। বাকি ছেলেদের প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট দেখাতো না। স্বভাবতই ক্লাস মাতিয়ে রাখা লিসার প্রতি বাকি সবার মতো আকর্ষণ অনুভব করে তরুণ জাঙ্কুক। একসময় দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু জাঙ্কুকের কাছে লিসা একজন বন্ধুর চেয়েও বেশি কিছু ছিল। ক্লাসে সবাই ধরে নিয়েছিল ওদের দুজনের সম্পর্ক আছে, কিন্তু জাঙ্কুক বা লিসা তখনও কেউ ভালোবাসার স্বীকারোক্তি জাহির করেনি। লিসা ছিল এতিম, এক বোনার মাকে নিয়ে ঢাকায় একটা ভাড়া বাসায় থাকতো। কয়েকটা টিউশনি করে নিজের পড়াশোনার খরচ, সংসারের যাবতীয় খরচ বহন করত। লিসার বাহ্যিক সৌন্দর্য ছাপিয়ে অসংগ্রামী জীবনটা জাঙ্কুককে বেশি টানত। ধীরে ধীরে ও লিসার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ করে জাঙ্কুকের বাবা আকস্মিক দুর্ঘটনায় মারা যান। বাবাকে হারিয়ে সুখে বিহ্বল হয়ে পড়ে যায় জাঙ্কুক। তখন ওর পাশে ছায়ার মতো থাকে লিসা। এভাবে মাত্র 1 বছরের মাথায় লিসার প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে জাঙ্কুক। মনে মনে ঠিক করে লিসাকে নিজের ভালোবাসার কথা জানাবে। ভার্সিটিতে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে অনেক আয়োজন করে পুরো ডিপার্টমেন্টের সামনে নিজের মনের কথা লিসাকে বলেছিল জাঙ্কুক। বাকি সবার মতো লিসা একটু অবাক হয়নি। আর ঠোঁটে লেপটে ছিল নজর করা হাসি, যেন জানতোই যে এটাই হওয়ার কথা ছিল। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের বাকি 2 বছর ওরা ছুটিয়ে প্রেম করে। জাঙ্কুক নিজে ইচ্ছেতে তুলে নেয় লিসার মার বোনের দায়িত্ব। লিসা ভীষণ শৌখিন ছিল, ফটোগ্রাফি আর সাজগোজের প্রতি ওর তীব্র আকর্ষণ ছিল। এই সম্পর্কে জাঙ্কুককে জানিয়েছিল ও একজন মডেল হতে চায়। জাঙ্কুক শর্মা জানিয়েছিল লিসার স্বপ্নকে। কোনোদিন লিসার প্রতি কোনো প্রকার জোর প্রদর্শন করেনি সে। লিসাকে দিয়েছিল অবাধ স্বাধীনতা। প্রেমের সম্পর্কে থাকাকালীন জাঙ্কুক লিসাকে অধিকবার জিনের পরামর্শে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কেননা ততদিনে বাবার ব্যবসার একচ্ছ অধিপতি ছিল জাঙ্কুক।
লিসার দায়িত্ব নেওয়ার মতো অবস্থাও ছিল ওর। কিন্তু লিসা প্রতিবার পড়াশোনা শেষ করা ছাড়া বিয়ে করবে না বলে জাঙ্কুককে ফিরিয়ে দিত। কিন্তু ওদের সেই ভালোবাসার স্রোত একসময় লিসার সম্মতিতে শারীরিক সম্পর্কের পর্যায়ে পৌঁছে গেলে জাঙ্কুক লিসাকে বিয়ের জন্য জোর দেয়। এক পর্যায়ে লিসাও আর না করে না, কিন্তু জুড়ে দেয় নানা রকম শর্ত। লিসা প্রেমে অন্ধ জাঙ্কুকও সেসব শর্ত সরল মনে মেনে নেয়। তারপর মহা ধুমধামে লিসাকে পৌত্রবধূ করে ঘরে তোলেন মিসুক জিন। বিয়ের পর জাঙ্কুক ব্যস্ত ছিল নিজ বাবার ফেলে রাখা বিজনেসের খুঁটি শক্ত করতে, আর লিসা ব্যস্ত ছিল নিজের মডেলিং ক্যারিয়ার গোছাতে। কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন ভুলবশত লিসা প্রেগনেন্ট হয়ে পড়ে। 26 বছরের জাঙ্কুক ভীষণ খুশি ছিল পিতা হওয়ার সংবাদটি শুনে। তখন সবে সবে লিসা বিভিন্ন কোম্পানিগুলোতে বিজ্ঞাপনের মডেলিংয়ের ইন্টারভিউ দিচ্ছিল। কিন্তু মাতৃদের মতো সুন্দরী অপ্রত্যাশিত সংবাদটি যেন ওকে স্তব্ধ করে তোলে। একদিন ধুম করে বলে ফেলে বাচ্চাটা অপারেশনের কথা। কথাটা শুনে যেন জাঙ্কুকের পায়ের তলার জমি সরে যায়। ও হতভাগ চোখে লিসার স্বাভাবিক মুখ পানে তাকিয়েছিল, কিন্তু লিসা ছিল নিজ সিদ্ধান্তে অটল। ও কিছুতেই বাচ্চাটা রাখবে না। জাঙ্কুকের নিষ্ঠুর লিসাকে চিনতে পারে না। ও অবাক হয়, হে লিসা কি সেই যাকে ও দীর্ঘ 5 বছর যাবৎ ভালোবেসেছিল? জাঙ্কুক বহু কষ্টে লিসাকে রাজি করায় ওর সন্তানটাকে না মারতে। নিশ্চয়তা দেয় বাচ্চাটা কখনো স্বপ্ন পূরণের পথে বাধা হবে না। প্রেগনেন্সি থেকে জেসি দুনিয়া আসার আগ পর্যন্ত লিসা বড্ড নির্লিপ্ত ছিল, যেন ওর মধ্যে মা হওয়ার কোনো অনুভূতিই নেই। জেসি জন্মের পরেও লিসার মধ্যে তেমন পরিবর্তন হয়নি। নীলের বেশিরভাগ সময়ই জেসিকে জিন আর নানিরা সামনে রাখত। জাঙ্কুক অফিসে থাকায় সেসব ব্যাপারে কিছুই জানতো না। জিন কোনোদিন জানতেই দেননি লিসার জেসির প্রতি দায়িত্বহীনতার কর্মকাণ্ড। কিন্তু জাঙ্কুক অগোচরে থাকা সব খবরই জানতো বাসার সিসিটিভি ফুটেজের মাধ্যমে। প্রায় দিন এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া হতো। এই ঝগড়া একদিন ওদের সম্পর্কের দীর্ঘ ফাটলের রূপ নেয়। রাগে হিতাহাত জ্ঞানশূন্য লিসা শেষ পর্যন্ত নিজের মাতৃত্বে কলঙ্ক লাগিয়ে 19 মাসের দুধের শিশু ছোট্ট জেসিকে ফেলে নিজের ফ্ল্যাটে চলে যায়। দুধের তেষ্টায় কাঁদো জেসি চিৎকার করে কাঁদে মায়ের এক ফোঁটা দুধের জন্য। মেয়ের কান্নায় দিগ্দেশা হারিয়ে জাঙ্কুক ছুটে যায় লিসার ফ্ল্যাটে ওকে ফিরিয়ে আনতে, যেটা কিনা বিয়ের পর জাঙ্কুকই লিসাকে গিফট করেছিল। কিন্তু জাঙ্কুককে সম্পূর্ণ হতভাগ করে দিয়ে নিজের দীর্ঘ 5 বছরের ভালোবাসাকে পায়ে সরিয়ে লিসা জাঙ্কুকের হাতে তুলে দেয় ডিভোর্স পেপার, যেখানে জলজল করছিল লিসার হস্তনামা। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কেমন অবধির মতো ফ্যালফ্যাল করে লিসার দিকে তাকিয়েছিল জাঙ্কুক, যেন মিলাতে চেষ্টা করছে প্রেমিকা রূপী লিসার সাথে এই লিসাকে। তারপর প্রতারণা আর বিশ্বাসঘাতকতা জীবনের কোল কিনারা হারিয়ে তৈরি হয়ে আজকে ছন্নছাড়া নেশাখোর জাঙ্কুক। স্যার আসবো? কারণ নম্র সুরের ডাকে অতীত থেকে ছিটকে যেন বাস্তবে ফিরল জাঙ্কুক। কখন যে চোখে জল জমেছে ও টের পেল না। তড়িঘড়ি করে চোখের অবাঞ্ছিত জলটুকু হাতের অনামিকা আঙ্গুলের সাহায্যে ছিটকে বাহিরে ফেলে দিয়ে পেছনে ফিরে নিজেকে ধাতস্থ করে গলা খানিকটা খাকারি দিয়ে বলে, হ্যাঁ জি হোক, আসো। কেভিনের কাচের দরজা খুলে ভেতরে প্রবেশ করে জাঙ্কুকের পেয়ে জেহক। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, আজকে দুপুরের মিটিংটা ক্যান্সেল করে দাও। আমি জেসিকে পিক করতে আর স্কুলে যাব। জি স্যার, আমি ক্লায়েন্টদের জানিয়ে দিচ্ছি। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি বের হবো এখনই। সকাল 11:30টার সময়ে ম্যাফোলিপ ইন্টারন্যাশনাল স্কুলের গেটের সামনে থামলো একটি কালো রঙের অত্যাধুনিক BMW কার। গাড়ি থেকে একজন ড্রাইভার বের হয়ে ব্যস্ত হাতে গাড়িটির ব্যাকডোর খুলে দেয়। গাড়ি থেকে বের হয় চকচকে হিল পরে একটি পা, ব্লু ডেনিম জিন্স আর ব্ল্যাক ক্রপ টপ পরিহিতা এক লাস্যময়ী নারী কার থেকে বের হয়ে সরু দৃষ্টিতে তাকায় সামনে সুউচ্চ ভবনটির দিকে। হাতে থাকা মাস্কটা পরে নিয়ে নারীটি স্কুলের ভেতরের দিকে ঢুকে। কেমন হয়েছে পাস্তা মামুনি? জেসি পাস্তা খেতে খেতে বলে, অনেক ইয়াম্মি হয়েছে সুইট আন্টি। পাশে বসে তার নিশ্চুপ হয়ে তার ভাগের পাস্তাটা খাচ্ছে। আজকেও তার খাবারটা এই পচা মেয়ের সাথে ভাগ করতে হচ্ছে বলে বরাবরের মতো তার মিশ্রণ কপালটা কুঁচকে আসে। আজ কি হয়েছে জানো সুইট আন্টি? তে গালে হাত দিয়ে অত্যন্ত কিউট ভঙ্গিতে খাবার খাওয়া বাচ্চাটিকে পরখ করছিল। জেসির কথায় আগ্রহী স্বরে বলল, কি হয়েছে? জেসি মুখে হাত চেপে হেসে বলে, আজ না আমি টিফিনটা বাসার ডাস্টবিনে ফেলে এসেছি। তে গাল থেকে হাত সরিয়ে চোখ বড় বড় করে বলে, কিন্তু এটা কেন করেছো বেবি? জেসি ঠোঁট উল্টে নিষ্পাপ চোখে তাকিয়ে বলে, আমার না তোমার হাতের ইয়াম্মি ইয়াম্মি খাবারগুলো খেতে অনেক মজা লাগে, কিন্তু আমাদের বাসার রোজ আন্টি একদম পচা খাবার বানায়, আমার খেতে একটু ভালো লাগে না সুইট আন্টি। তে নরম সুরে বলে, তোমার রোজা আন্টির খাবার পছন্দ না হলে তোমার মাম্মামকে বলতে পারতে। জেসি কতক্ষণ চোখ পিটপিট করে তের দিকে তাকিয়ে থেকে বলে,
কিন্তু আমার তো মাম্মাম নেই সুইট আন্টি। তে হতবাক হয়ে যায় এ কথা শুনে, মনে মনে বেশ কষ্ট পায়। এটা ভেবে হয়তো জেসির মা মৃত। মুখ খুলে কিছু বলতে নেবে এমন সময় পিছন থেকে ভেসে আসে অপরিচিত এক নারীর কণ্ঠ হতে নির্গত খানিক অপরিচিত কণ্ঠস্বর। জেসি মা আমার। হালকা গোলাপি আভাযুক্ত ছোট্ট আদরে আনন্দ, যে মায়াবী মুখটা দেখলে যে কারোরই ঝাঁপড়ে ধরে কয়েকটা চুমু খেয়ে আদর করতে ইচ্ছে করবে। সে অভিলাষ হতে বাদ যায়নি, স্বয়ং জেসি জন্মদাত্রীও। হতকচিত হয়ে ফালফাল করে তাকিয়ে থাকা গুলোমুলো জেসির আদুরি মুখটা আজলাই নিয়ে সখানে চুমু খাচ্ছে তার আজন্ম অচেনা জননী। তে বিভ্রান্ত নয়নে সম্মুখ পানির অচেনা নারীটির পাগলামি দেখছে। কে এই মহিলা? কেমন আছো বেবি? ইস, আমার বেবিটা কত বড় হয়ে গিয়েছে, ছবির থেকেও সামনাসামনি। ইউ আর সো অ্যাডোরেবল মাই বেবি। জেসি চোখ পিটপিট করে তার সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা অতি আধুনিকা নারীটিকে দেখে যাচ্ছে। হয়তো চেনার চেষ্টা করছে নারীটিকে। লিসা চোখ উপসে আসা পানিটুকু মুছে নেয়, নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনতে পেরেছো বেবি? জেসি দুপাশে মাথা নাড়ায়, তাতে নারীটিকে খানিক আশাহত হতে দেখা যায়। মানে আপনি কি জেসির কোনো রিলেটিভ আপু? পেছনে তের প্রশ্নে লিসা ঘাড় ফিরে তাকায়। আপাত মস্তক তেকে দেখে নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনি কে? তে প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্নে থতমত খেয়ে যায়। কি হলো, বললেন না তো আপনি কে? জেসির কে হন আপনি? তে আমতা আমতা করে বলে, আমি আসলে জেসি ফ্রেন্ডের মাম্মাম। ও, আমি জেসির মাদার। তে চকিতে তাকায়, নারীকে অবাক চোখে পরখ করে জিজ্ঞেস করে, আপনি জেসির মাম্মাম? লিসা চমৎকার হেসে বলে, ইয়েস, আই এম দ্য মাদার অফ দিস কিউট চাইল্ড। তে হত বুদ্ধিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও কিছুতে দুয়ে দুয়ে মিলাতে পারছে না। একটু আগে জেসির কথায় ও তো মনে করেছিল জেসির মা মৃত, তাহলে ইনি? আর জেসির অবচেতন মুখ দেখে তো মনে হচ্ছে ভদ্র মহিলাকে বাচ্চাটা এই প্রথমে দেখছে। আন্টি, আপনি আমার মাম্মাম? ও মা, তাহলে পাপা যে বলে আমার মাম্মাম মরে গিয়েছে। জেসির কথায় লিসার মুখের রং উড়ে যায়। হতমত খেয়ে একবার জেসি তো আরেকবার চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা তেকে দেখে। জোরপূর্বক হেসে বলে, জেসি কি বলছো এসব? তুমি আমাকে চেনো না? জেসি দুপাশে মাথা নাড়ায়, তারপর ভীষণ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে, আন্টি, আপনি কি সত্যি সত্যি আমার মাম্মাম? তাহলে সবাই কেন বলে আমার মাম্মাম আকাশে তারা হয়ে গিয়েছে? তে হতবুদ্ধি বনে যায়। কি বলছে এসব জেসি? এই মহিলাটা যদি জেসির মা হয় তাহলে জেসি ওনাকে চিনতে পারছে না কেন? আচ্ছা, এই মহিলা আবার ছেলে ধরা নয় তো? জেসিকে কি অপহরণ করতে এসেছে এই মহিলা? এ বাবা, হতেই তো পারে। সুগা বলেছিল জেসির বাবা কোটিপতি, হয়তো টাকার লোভে জেসির মাসে এসেছে। এ পর্যায়ে এসে তে খানিক শক্ত কণ্ঠে বলে, দেখুন আপু, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যদি জেসির মাই হন তাহলে আপনাকে চিনতে পারছে না কেন? আর আপনি মাস্ক পরে আছেন কেন বলুন তো? ওটা সরান প্লিজ। লিসা মনে মনে ভাবে হয়তো মাস্ক পরার কারণে জেসি ওকে চিনতে পারছে না। ও সাবধানী নজরে চারদিক পরখ করে, না এদিকে তেমন কেউ নেই। ও হুট করে মাস্কটা খুলে ফেলে, আশাবাদী হয়ে জিজ্ঞেস করে, এবার চিনতে পেরেছো মা? হালকা মেকআপ আর লিপ গ্লসে আবৃত সুদর্শনা লিসাকে জেসি চোখ বড় বড় করে দেখে। হঠাৎ উৎফুল্ল গলায় লাফিয়ে বলে ওঠে, ইয়েস, চিনতে পেরেছি আমি আন্টি। লিসা হাত ছেড়ে বাসে। যাক, মেয়েটা তাকে চিনতে পেরেছে। কেন যে এতক্ষণ মাস্ক পরেছিল। কিন্তু জেসির পরবর্তী কথায় লিসার সে আশায় যেন এক বালতি জল পড়ল। আপনাকে আমি টিভিতে দেখেছিলাম আন্টি। লিসার চেহারাটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। যাকে এতক্ষণ ছেলে ধরা মনে করেছিল তার চেহারাটা দেখেতে তবদা খেয়ে যায়। মডেল লিসা, ইনি এখানে কি করছেন? আর ইনি নিজেকে জেসির মায়েরা কেন বলছেন? তে যতদূর জানে মডেল লিসা এখনো সিঙ্গেল, তাহলে নিজেকে অত বড় মেয়ের মা কেন বলছেন? এর ভেতরে সব তালগোল পাকিয়ে যায়। হতভম্ব কণ্ঠে আওড়ায়, আপনি মডেল লিসা না? আপনি এখানে কি করছেন? আর আপনি জেসির মা মানে? প্লিজ একটু ক্লিয়ারলি বলবেন। লিসার মাথাটা ধপধপ করছে, তার উপর তের করা এত জেরা যেন আগুনে ঘি ঢালার কাজ করছে। মাছটা খোলা যে উচিত হয়নি তা লিসা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তের এত জোরে জোরে কথা শুনে যদি কেউ এদিকে চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কত বড় ভুল করেছে সে। ডাইরেক্ট জেসির স্কুলে চলে আসা উচিত হয়নি। এখন যদি এই মহিলা সবাইকে ডেকে নিয়ে আসে। লিসা শঙ্কিত হয়ে তড়িঘড়ি করে পুনরায় মাছটা পরে নিয়ে খানিকটা অনুনয় সুরে বলল, আমি যে এখানে এসেছি প্লিজ কাউকে বলবেন না, বিশেষ করে জাঙ্কুককে, আই মিন জেসির পাপা, যাতে কিছু জানতে না পারে। প্লিজ, আই বেগ ইউ।
এই বলে তেকে দ্বিধার সাগরে ফেলে লিসা দ্রুত পায়ে বের হয়ে যায়। গেটের কাছে নিজের কারে ঢুকতে ঢুকতে ড্রাইভারকে আদেশ করে লিসা, কাইয়ের ফ্ল্যাটে ইউটার্ন নাও। স্কুল গেট দিয়ে শাসা করে লিসার কালো গাড়িটা চলে যায়। বিপরীত পাশ ধরে আরেকটি কার স্কুলের মেন গেটের সামনে তার গতি লব্ধ করে। গাড়ি থেকে ক্লান্ত পায়ে নেমে স্কুলের ভেতর ঢুকে জাঙ্কুক। আর একটু সময় পূর্বে আসলে হয়তো তার জীবনের সবচেয়ে বড় প্রহেলিকার দেখা পেত। স্যার, আপনার মন খারাপ? লিসা ক্লাস শেষে সুগা বেখালি হয়ে বসেছিল নিজের ডেস্কের চেয়ারে। আর ওটা জিমিনের প্রশ্নে সুগা নড়াচড়ে বসে। সামনে তাকিয়ে দেখে সব ছাত্রীরা চলে গেলেও জিমির ডেস্ক সংলগ্ন সামনের বেঞ্চিতে এখনো বসে আছে। উদ্বিগ্ন প্রেমময় চোখে তার মুখ পানে চেয়ে আছে উত্তরের আশায়। মেয়েটার পরনে আকাশি রঙের একটা চুড়িদার, হাতে একঝাল সাদা কাচের চুড়ি, চুলগুলো আজ ছেড়ে রাখা। আগোচার জিমিনকে পরখ করে সুগা একটা শুকনো ঠোক গেল। সুগাকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে জিমিন লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিল। সুগা চোখ ফিরিয়ে গলা খাকারি দিয়ে বলল, কই না তো, তোমার এমন কেন মনে হচ্ছে? জিমিনের মন খারাপ হয়ে যায়। ওই দিন একসাথে ঘুরে আসার পরদিন থেকেই মনে হচ্ছে সুগা যেন জিমিনকে এড়িয়ে চলছে। গতিবিধি সবসময় কেমন নির্লিপ্ত, আগের মতো আর জিমিনের সাথে কথা বলছে না। জিমিন যেচে পড়ে কিছু জিজ্ঞেস করলে কেবল সেটারই ছাড়া আর কোনো উত্তর দিচ্ছে না। জিমিন যেচে পড়ে কিছু জিজ্ঞেস করলে কেবল সেটারই ছাড়া ছাড়া উত্তর করছে। জিমিন ভেবে পাচ্ছে না সুগার এরূপ ব্যবহারের কারণ। জিমিন জানে সুগা তাকে মনে মনে পছন্দ করে। একটা মেয়ে হয়ে একজন ছেলের চোখের ভাষাও পড়তে পারে। তাহলে মানে 2 দিন ধরে একটু চুপচাপ মনে হচ্ছে, তাই। দেখো জিমিন, তোমাকে আজ একটা কথা ক্লিয়ারলি বলি, তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার। এর বাইরে মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা পোষণ করবে না দয়া করে। জিমিনের মুখের কথা কেড়ে নিয়ে সুগার রাজভারী গলায় বলে। জিমিন আহত চোখে সুগার কঠোর মুখটা চেয়ে থাকে। এই মানুষটা এমন কেন? এর কাছে কি জিমিনের ফিলিংসের কোনো দাবি নেই? জিমিনের চোখ জোড়া ছলছল করে ওঠে। ধরা গলায় ফিসফিসিয়ে বলে, ভালোবাসা কি অন্যায় সুগা স্যার? সুগার বুকটা ধক করে ওঠে। কি হলো বলুন? জিমিন যাকে ভালোবাসে সেটা কখনো সে নিজের মুখে স্বীকার করেনি, কখনো কনফেশন করেনি নিজের ভালোবাসার। কিন্তু আজ এমন এক মুহূর্তে মেয়েটা নিজের ভালোবাসা জাহির করেছে যেখানে সুগার হাতের কিচ্ছুটি নেই। সুগা তাকে দেখে জিমিনের ডাগর ডাগর আখি চোখল থই থই করছে নোনা জলে। হয়তো ক্ষণকাল বাই ঝরে পড়বে অস্ত্রগুলো। সুগার বুকটা ভার হয়ে যায়। নিজেকে বহু কষ্টে সামলে বলে, হ্যাঁ অন্যায়, খুব অন্যায়। ভুল মানুষকে ভালোবাসা অন্যায় জিমিন। আপনি ভুল মানুষ নন সুগা। আপনার প্রেমে আমি হুট করে পড়িনি, একটু একটু করে একটা মুহূর্ত, দিন, মাস, বছর পেরিয়ে এই অনুভূতিগুলো ভালোবাসার রূপ নিয়েছে। তাহলে সেই ভালোবাসা ভুল কিভাবে হয় বলুন? সুগা স্তব্ধ হয়ে যায় কথাগুলো শুনে। কেমন আবদের মতো ফ্যালফ্যাল করে জিমিনের মায়াবী অশ্রুসিক্ত পেলব মুখখানায় চেয়ে রয়। জিমিনের চোখের পানি মুছে ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর সুগার উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি জানি না হঠাৎ আপনার কি হয়েছে, কিন্তু আমি এটা অন্তত নিশ্চিত হয়ে বলতে পারি আমার প্রতিও আপনার অনুভূতি আছে স্যার। মনে রাখবেন, এই জিমিন আপনাকে সহজে ছাড়ছে না। আপনি শুধু এবং শুধুমাত্র আমারই। বলি সুগাকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে জিমিন কটকট পায়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাসরুমে জেসিকে না পেয়ে জাঙ্কুক প্লেগ্রাউন্ড এরিয়ার দিকে যায়। গিয়ে অবাক চোখে সামনের দিকে তাকিয়ে থাকে। একটি চেয়ারে তে কপালে একটা হাত চেপে বসে আছে। সামনে জেসি ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে টান দুটো চকলেট হাতে তার কান্না থামানোর চেষ্টা করছে। জাঙ্কুক ব্যস্ত পায়ে ঢুকে পেয়েকে কোলে তুলে নেয়। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আমাজান, তুমি কাঁদছো কেন? পাপাকে দেখতে পেয়ে আল্লাদিনের আল্লাহ যেন তড়িয়ে কয়েক ধাপ বেড়ে গেল। তাই তো এতক্ষণ ধরে চলা ননস্টপ কান্নার বেগ দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। জাঙ্কুক পেয়েকে প্রশ্ন করে, কি হয়েছে ওর? আচ্ছা কেন আমার মেয়ে? পে অসহায় চোখে চেয়ে আছে। কি বলবে সে? এটাই যে আপনার আলালের দুলালিকে আমি একটা ধমক দিয়ে ফেলেছি। বাপরে, বাপের লাডলিকে ধমকটা দিয়ে গাঁট হয়েছে ওদের। সেই যে কান্না স্টার্ট করলো, বিগত 1 ঘন্টা যাবৎ সেই কান্না ননস্টপ রেডিওর মতো বেজে চলেছে। সুইট আন্টি আমাকে বকা দিয়েছে পাপা। আপনি ওকে বকা দিয়েছেন? মানে কি করেছে নাকি আমার মেয়ে? আপনার মেয়ে প্রশ্ন করতে করতে আমার কানে পোকা নাড়িয়ে দিচ্ছিল। আরে বাবা, লেসি কি জেসির মাম্মাম সেটাতে কিভাবে জানবে? কিন্তু আপনার মেয়েকে সেটা কে বোঝাবে? সে তো আমাকে এক প্রকার পাগলই বানিয়ে দিচ্ছিল। তো সামান্য একটা ধমক দিলাম, তাতে মহারানী কেঁদে কুটে দৌড়িয়া ভাসাচ্ছেন। তে কথাটা বিড়বিড় করে বলল, কিন্তু মুখে আমতা আমতা করে বলল, আসলে দুষ্টুমি করছিল, তাই সামান্য একটু বকে দিয়েছিলাম। কিন্তু জেসি যে এত কাঁদবে আমি আসলে বুঝতে পারিনি।
আই এম রিয়েলি সরি জেসির পাপা। জেসির পাপা কথাটা কেমন যেন লাগলো জাঙ্কুকের নিকট, যেন সোজা তীরের মতো বুকের কোথাও গিয়ে গেঁথেছে। তো ইতস্ত পায়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। জেসি এখনো কাঁদছে। তে খুব খারাপ লাগলো বাচ্চাটার কান্নায়। তখন লিসা চলে যাওয়ার পর তে যখন চিন্তায় ডুবেছিল, তখন জেসি লিসাকে নিয়ে নানান রকম হাবিজাবি প্রশ্ন করতে থাকে। তাই বিরক্ত হয়ে অবচেতনে তে একটা ধমক দিয়েই ফেলেছিল। কিন্তু সামান্য এই ধমকে যে মেয়েটা এতটা কষ্ট পাবে তে কি জানতো? টানকে ধমক দিতে দিতে এখন অন্য মেয়েকেও ধমক দিয়ে বসেছে। উফ, তেল থেকে জাঙ্কুক লম্বা চওড়ায় বিশাল হয় আর একটু নাগাল পেতে কষ্ট হচ্ছিল। তাই 2 আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে জেসির গালে একটা চুমু খায়। বহু বছর পর এত নৈকট্য একজন নারীর উপস্থিতি জাঙ্কুকের ভেতরে কিছু একটা অনুভব করায়। ও ঢক গিলে অন্য পাশে দৃষ্টি ফিরিয়ে নেয়। তে নিজের দোকান ধরে অনুনয় করে বলে, জেসি মামুনি প্লিজ তোমার সুইট আন্টিকে মাফ করে দাও। আন্টির একদম ভুল হয়েছে, আর কখনো জেসি সোনাকে বকবে না। জেসি মাফ করবে একটা শর্তে। জিমিন তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আমি লেকচার ক্লাস শেষ করে এসেছি। আজ আর ইভিনিং ওয়ার্ড অ্যাটেন্ড করব না। কিন্তু কেন? শরীর ঠিক আছে তোর? আমি একদম ঠিক আছি। ভাবলাম জেসিকে নিয়ে একটু হ্যাং আউটে যাব। এখন দেখি তুমিও আসো। ভাইয়া চলো না জেসিকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। ঘোরাঘুরি করার কথা শুনে জেসি তড়িৎ কান্না থামিয়ে পাপার মুখ পানে চাইল। জাঙ্কুক মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। জেসির অশ্রুতে সিক্ত মুখটা টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, কি আমাজান, যাবেন বাবার সাথে ঘুরতে? যাবো পাপা, যাবো আমি ঘুরতে। ঘোরাঘুরির কথা শুনলে আর কিছু লাগে না আপনার, তাই না আমাজান? এই চিন্তিত মুখে এদিকে হাসি খুশি বাবা মেয়েকে দেখতে যাচ্ছে। আর বোধগম্য হচ্ছে না একটু আগে বাতাসের বেগে উড়ে আসা জেসির মায়ের কথা জানাবে কিনা। আর যতটুকু মনে হচ্ছে জেসির বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু জাঙ্কুকের মতো একজন ধনী ব্যবসায়ী টপনোচ সুদর্শন পুরুষকে আসলে কি কারণে ছাড়লো লিসা? সন্তানের মায়াও কি আসেনি একটুখানি মনে? এর মনটা খসখস করছে। কি করবে এই মুহূর্তে মাথায় আসছে না। নাকি সবকিছু না জানার ভান করে থাকবে? আর বিষয়টা নিয়ে বেশি ঘাটাও তো উচিত হবে না। কারো ব্যক্তিগত বিষয় নাক গলানোর মতো রুচি অন্তত তেল নেই। পাপা সুইট আন্টি আর পচা ছেলে যাবে না আমাদের সাথে? জেসির কথাটা শুনে টান চোখ গরম করে তাকায়। জেসি মুখটা ভেঙচে পাপার গলা জড়িয়ে ওপাশ ফিরে যায়। তে হতচকিত হয়ে তাকায়। এই রে, মেয়েটা সব কি বলছে? ও কোন ক্ষেতের মূলা যে জাঙ্কুক ওকে নিয়ে ঘুরতে যাবে? বাচ্চাটাও না কি সব অদ্ভুত রকম কথা বলে। হ্যাঁ জেসি, যাবে না কেন? না না জিমিন, আমি কেন যাব? এটা তোমাদের ফ্যামিলি টাইম। সেখানে আমাদের কি কাজ বলো? তাছাড়া তাড়াতাড়ি বাসায় ফেলে রাখবে। তুমি তো জানো সুগা আজ আমাদের নিতে আসতে পারবে না। আজ আর নাইট ডিউটি শিডিউল, তাই তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। আরে আপু চিল, ভাইয়া তোমাদের সেফলি বাসায় পৌঁছে দেবে। মাম্মাম, ও মাম্মাম চলো না একটু, আমরাও ঘুরবো একটু প্লিজ মাম্মাম। কিন্তু বাবা আমাদের জলদি বাসায় ফিরতে হবে। কোনো কিন্তু নয় আপু, চলো তো আমার সঙ্গে। তোমার সঙ্গ জেসি এবং আমার দুজনেরই অনেক পছন্দ। গম্ভীর মুখ করে তাকিয়ে থাকা জাঙ্কুকের দিকে তাকিয়ে মেকি হাসলো। এরা এত চেপে ধরেছে যে না বলার উপায় নেই। এদিকে জেসির পাপার মুখ দেখে মনে হচ্ছে তিনি বিরক্ত হচ্ছেন। শুধুমাত্র ভদ্রতার খাতিরে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। জেসি দু হাতে পাপার শার্টের টাই ধরে ঝাঁকায়। পাপা, ও পাপা, সুইট আন্টিকে বলো না আমাদের সাথে আসতে। তুমি জানো পাপা, সুইট আন্টির সাথে ঘুরু ঘুরু করতে না আমার অনেক মজা লাগে পাপ্পা। মেয়ের আধো আধো গলা শুনে এতক্ষণ ধরে নীরব দর্শকের ভূমিকা পালন করা জাঙ্কুক এবার সরাসরি তের কাচুমাচু মুখ পানে চাইলো। এই জাঙ্কুকের দৃষ্টি দেখে তে বোকা বোকা হাসলো। এই দুষ্টুটা নিজের পাপার সামনে তে পেস্টিজ পাঞ্চার করে দম নেয় প্রতিবার। জাঙ্কুক ভরাট কণ্ঠে তেকে অফার করলো, বাচ্চারা যেহেতু এত করে বলছে প্লিজ জয়েন আস মিসেস তে। মিস তে, নট মিসেস, আমার নাম তে। জাঙ্কুকের ভ্রু টান টান হয়ে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রইল তের দিকে। তে স্বাভাবিকভাবেই বলল, আমি একজন সিঙ্গেল মাদার। জিমিন এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তোমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবে? এদিকে বলছো দেরিও হচ্ছে। তে এবারেও বোকার মতো একটা হাসি দিল। চিপায় পড়ে জোরপূর্বক হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তবে এবার যাওয়া যাক। ড্রিম হলিডে পার্ক এটি মূলত বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি দৃষ্টিনন্দন সাফারি পার্ক। চারিদিকে বাচ্চাদের হইচই আর উল্লাসে মেতে আছে পার্কটা।
টান আর জেসি একটা প্লে স্টোলারের দুপ্রান্তে দুজনে ছুড়ে আছে। আপাতত কিছু সময়ে তারা নিজেদের পুরনো ঝগড়া ভুলে এক টিমে আছে। তাই তো কিলকিল করে হেসে নিজেরা নিজেদেরকে দোল দিচ্ছে। ফুড কাউন্টারের ওদিকে বসে থাকা দুজন বাবা মা মুগ্ধ দৃষ্টিতে নিজেদের সন্তানকে দেখছে। গোলাকার টেবিলের দু প্রান্তে দুটি চেয়ারে বসে আছে দুজন। স্টোলার থেকে দৌড়ে হাঁপাতে হাঁপাতে দুটিতে এবার স্লাইডারে উঠে স্লাইড দিতে লাগলো, যেন তাদের আজ কোনো ক্লান্তিই নেই। ও মা, তোমরা এখনো কিছু অর্ডার করোনি? কি বোকার মতো কথা বলিস জিমিন, আমি কি অর্ডার করব? আমি তো আর জানি না, তাই না, যে উনি কি খেতে পছন্দ করেন। আচ্ছা, তোমাদের করতে হবে না, দেখি মেনু কার্ডটা দাও, আমি অর্ডার করে দিচ্ছি। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই জাঙ্কুক একটু উঠে বাচ্চাদের ওখানটায় চলে গেল। ও বুঝতে পেরেছে টিয়ার পরিস্থিতিতে কমফোর্ট পাচ্ছে না। টেবিলে কেবল তখন টিয়ার জিমিন বসে আছে। সকালে লিসা আসার ব্যাপারটা হুট করে তার মনে পড়লো। ও একটু ভাবলো জাঙ্কুককে জানালে হয়তো সমস্যা হবে। জিমিনকে কি একটু জিজ্ঞাসা করবেও, কিন্তু কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা কি ঠিক হবে? টেকে চিন্তায় বিভোর থাকতে দেখে জিমিন ওর হাতের উপরে একটা হাত রাখে। কোনো সমস্যা আপু? তোমাকে চিন্তিত দেখাচ্ছে যে। না মানে জিমিন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো আমি, যদি কিছু মনে না করো তাহলেই বলবো। না না আপু, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি নিশ্চিত মনে করতে পারো। মানে জিমিন, জেসির বাবা মার কি সেপারেশন হয়ে গিয়েছে? জিমিনের উজ্জ্বল মুখজোড়া নিমিষে আধারে ঢেকে যায় প্রশ্নটি শুনে। তে ভালোভাবে খেয়াল করে তা। জিমিন নরম কণ্ঠে বলে, হ্যাঁ, অনেক আগেই হয়ে গিয়েছে। এই সব যেন তার উপর পাঠিয়ে যায়। অমনে করার চেষ্টা করে লিসা মিডিয়ায় কবে এসেছিল। উদ্ঘাটন করে লিসার মিডিয়া জগতে আসার কিছু বছর মাত্র। তাহলে কেন কেউ তার সংসার বাচ্চা সম্পর্কে কিছুই জানলো না? এটা কি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল? এই জিমিনের দিকে তাকায়, যে কিনা বিদুর নয়নে জেসিয়া জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, তখন জেসির বয়স কত ছিল? ও তখন দুধের শিশু ছিল। কি? জেসি তাহলে কি তখন ওর মায়ের কাছে ছিল, যেহেতু ছোট ছিল? না, ওর মা নিজের সংসার, দুধের শিশু আর আমার ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু কেন? নিজের ক্যারিয়ারের জন্য। তার কাছে তখন মনে হয়েছিল না চাইতেও আল্লাহর ইচ্ছেতে চলে আসা নাজুক প্রান্তি তার ক্যারিয়ারের পথে প্রধান বাধা। তাই সে স্বামী সন্তানের মাঝে নিজের স্বপ্নের ক্যারিয়ারকে বেছে নিয়েছিল। তে ভাষা হারিয়ে তাকিয়ে রইল। ও বলতে গেলে লিসাকে মডেল হিসেবে অনেক পছন্দ করে। ওর চলন বলন, মডেলিং আর কন্টেন্টগুলো ওদের ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় কখনো লিসার ব্যক্তিগত কোনো তথ্য উঠে আসেনি। সবাই জানতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মডেলিংয়ে আসা হয়েছে অতিমাত্রায় সুদর্শনায় যুবতীর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোথাও তার ব্যক্তিগত জীবনের কোনো তথ্য জানা যায়নি। তাহলে এসব কি? লিসা নিজের কালো অতীত সবার কাছ থেকে স্বেচ্ছায় লুকিয়ে রেখেছে। আপু? তের ধ্যান ভাঙে, ফিরে তাকায় এদিকে। জিমি বিশ্বনেশ্বরে বলে, তুমি হয়তো ভাবছো আমার ভাইয়ের কোনো দোষে হয়তো তাদের ডিভোর্স হয়েছে, তাই না আপু? ও মা, না না, একটা সম্পর্কে যে অলওয়েজ ছেলেদেরই দোষ থাকে তা তো নয়। এটা একটা ভ্রান্ত ধারণা যে একটা সম্পর্ক ভাঙনের জন্য কেবল একজন পুরুষ দায়ী। আমার সাথে যেটা হয়েছে সেটা যেসব সম্পর্কে হবে এমন তো কোনো কথা না, তাই না জিমিন? প্লিজ আপু, এসব কোনোদিন কাউকে জানাবেন না, বিশেষ করে জেসিকে। ও জানে ওর মা মারা গিয়েছে। তে কি বলবে ভেবে পেল না সে। ও কি জিমিনকে বলে দেবে যে আজ লিসা জেসি স্কুলে এসেছিল? অনেকক্ষণ যাবৎ নিজের মনের সাথে যুদ্ধ করে তে হঠাৎ করে বলে ওঠে, জিমিন, আজ জেসির মা স্কুলে এসেছিল। কি? লিসা? লিসা মানে কিভাবে? না না না, এটা কিভাবে সম্ভব? আচ্ছা আপু, তুমি শিওর যে জেসির মাই এসেছিল? হ্যাঁ, তিনি তো নিজেকে জেসির মা বলেই পরিচয় দিয়েছিলেন। জিমিন মনে মনে ভাবে, লিসা যদি স্কুলে আসতোই এতক্ষণ তো তাহলে ব্রেকিং নিউজ হয়ে যেত। তাহলে কে এসেছে জেসির মা সেজে? নাকি তে আপুর মনের ভুল? জিমিনের ভ্রু কুঁচকে যায়। সন্নিগ্ধ গলায় জিজ্ঞেস করে, আপু, তুমি তার চেহারা দেখেছিলে? হ্যাঁ, আমি দেখেছিলাম। জেসির মাদার মডেল লিসা, তাই না জিমিন? জিমিনের আর বুঝতে বাকি রইল না যে তে সবটা জেনেই গেছে। সত্যি সত্যি লিসা এসেছিল। এরপরে জিমিন আস্তে আস্তে লিসার বিষয়ে সব ঘটনা খুলে বলল, যে কিভাবে সে নিজের ক্যারিয়ারের জন্য নিজের বাচ্চার স্বামীকে ছেড়ে চলে গেছে। তখন তো ছোট্ট একটা বাচ্চা ছিল তার, আর সে বাচ্চাটার কথাও একটা ভাষে ভাবেনি মা হয়েও। সব ঘটনাগুলো শুনে তে কি বলবে আর ভেবে পেল না। জিমিন উদাস নয়নে অদূরে তাকিয়ে আছে। অশ্রুতে চোখ জোগল ভরে উঠেছে ততক্ষণে। তে চোখ তুলে জিমিনকে অবাক গলায় জিজ্ঞাসা করলো, এমন মাও হয়? হ্যাঁ আপু, এমন মাও হয়।
আমি নিজের চোখে দেখেছি। যে মেয়ে খুব স্বার্থপর, যে মা নিজের মাতৃত্ব, বিবেক, দায়িত্ব বিসর্জন দিয়ে দেয়, সে সবই পারে। এমনকি সে মেয়েটা নিজের স্বামী আর সন্তানকে একেবারে ফেলে চলে যেতে পারে। তাদের কোনো বিবেক নেই যে। তে কি বলবে ভেবে পেল না। যেখানে টানের শরীরে তিলসম আছড়ে ও পাগল প্রায় হয়ে যায়, সেখানে অতটুকু দুধের শিশুকে ছেড়ে লিসার মতো মা কিভাবে থেকেছে। এই জানো আপু, জেসি যখন রাতের পর রাত ওর পিশাচিনীর জন্য কাঁদতো, ভাইয়া তখন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পাগলের মতো নাম্বারে কলের পর কল দিতে থাকতো। কিন্তু ওই নিশ্চিততম মানবী ফোনটা তুলতো না। অতীতের ওই ধাক্কাগুলো ভাইয়ের মোর মস্তিষ্ক বিরূপ প্রভাব ফেলেছে। এতগুলো বছর পর এখনো ভাইয়া স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বলতে বলতে জিমিন ঝরঝরিয়ে কেঁদে দেয়। এ অসহায় চোখে তাকিয়ে থাকে। দৃষ্টি ফিরিয়ে দূরে স্লাইডের কাছে বাচ্চাদের নজরে রাখা চুপচাপ মানুষটিকে এই প্রথমবার পূর্ণ মনোযোগের সহিত চাইল। কে বলবে এই লোক এত যন্ত্রণা বুকে জমে বেঁচে আছে? তে নিজেও তো একই নৌকার মাঝে। তাই হয়তো জাঙ্কুকের যন্ত্রণাটা ও গভীরভাবে উপলব্ধি করতে পারলো। জিমিন এখনো ফুপিয়ে কাছে। জাঙ্কুকের দিকে নিষ্পলক তাকিয়ে তে হঠাৎ আনমনে বলে ওঠে, কেঁদো না জিমিন, দেখবে একদিন এমন কেউ তোমার ভাইয়ার জীবনে আসবে যে অগোছালো জাঙ্কুকে গুছিয়ে দিবে, যে মাতৃস্নেহ বঞ্চিত বাচ্চাটাকে পরম মমতায় আগলে নেবে। জিমিন চোখ মুছে বলল, সে কোনো একজনকে আসার সুযোগ তো দিতে হবে আপু। গত কয়েক বছর ধরে সবাই মিলে কত বোঝালাম ভাইয়াকে, কিন্তু ভাইয়াকে কিছুতেই রাজি করানো যায়নি। তার একই কথা, যেখানে জন্ম দেয়নি মা নিজের পেটের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে, সেখানে সৎমা কি করে তার সন্তানকে আগলে নেবে? কিন্তু আপু, এভাবে তার চলতে পারে না বলো। জেসি সবসময় মরমরা থাকে। আমি বুঝি অর্মন মায়ের অভাব সবসময় বোধ করে। আশেপাশে বাচ্চাদের যখন তাদের মা আদর করে, নিজ হাতে খাইয়ে দেয়, স্কুলে নিয়ে আসে, তখন অবুঝ বাচ্চাটা কেমন করে যেন চেয়ে থাকে। তখন না আমার কলিজাটা কেউ যেন খামচে ধরে। ভাইয়াকে আমি দোষ দিচ্ছি না। লিসার ভাইয়া তখন ডিপার্টমেন্টের সেরা জুটি ছিল। তাদের ভালোবাসাকে সবাই আদর্শ হিসেবে নিত। সেই ভালোবাসা কিভাবে যেন বদলে গেল হঠাৎ। নীল দুনিয়ার লোভ লিসাকে পুরোপুরি অন্ধ বানিয়ে দিল। ভেঙে গড়িয়ে গেল ভালোবাসার মতো পবিত্র বন্ধন। বিসর্জন দিল একজন নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ, মাতৃত্ব। এই স্তব্ধ হয়ে বসে আছে। হায়রে মানুষ, কেউ ভালোবাসার মতো মূল্যবান সুখ পেয়েও সে ইচ্ছায় হারায়, তো কেউ বা ভালোবাসার তরে নিজের সংসার ভাঙে। অনমনস্কদের হঠাৎ চোখ যায় বাচ্চাদের দিকে। তাড়াহুড়ো করে স্লাইডের ময় চড়তে নিলে জেসি পা ফসকে যায়। তে আটকে ওঠে, জেসি বলে চিৎকার করে ওঠে। চেয়ার থেকে উঠে দুনিয়া ভুল প্রাণে ছুটে যায়। জিমিন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি ঘটেছে আর বোধগম্য হচ্ছে না। জেসিকে বুকে আগলে নিতেই তে হাঁপাচ্ছে। ওর বুকটা হাঁপারের মতো ওঠানামা করছে। তে চোখ তুলে দেখে স্লাইডারটা বেশ উঁচু, আর একটু দেরি করলে কি ঘটে যেতে পারতো মনে করেও আটকে উঠছে বারবার। জেসি মামুনি, তুমি ঠিক আছো তো? হঠাৎ জাঙ্কু থেকে যেন ছুটে এসে জেসিকে সিলের মতো ছো মেরে নিজের বাহু ধরে আগলে নেয়। জাঙ্কু পাগলের মতো জেসির সারা শরীর হাতে বিড়বিড় করে, আমাজান, আমাজান, তুমি ঠিক আছে তো? জেসি পিটপিট করে উপর নিচ মাথা নাড়ায়। জাঙ্কুক মেয়ের কপালে চুমু খেয়ে নিজেকে খানিকটা ধাতস্থ করে তের দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলে, থ্যাঙ্কস আ লট মিস্টার। আজ আপনি না থাকলে আমার মেয়েটার হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেত। কোনোদিন যদি এই ঋণ পরিশোধের সুযোগ হয়, তো আমি অবশ্যই পিছু হব না। আরে এসব কি বলছেন মিস্টার জাঙ্কুক? জেসি আমার মেয়ের মতো, আমি কোনো কিছুর বিনিময়ে তো ওকে সেভ করিনি। এত সব কিছুর মধ্যে জিমিন স্ত্রীর দৃষ্টিতে দৃশ্যটার দিকে তাকিয়ে রইল। ওর কর্ণকহরে হঠাৎ বেজে উঠল তের কিছুক্ষণ পূর্বের কিছু কথা। একদিন দেখবে তাদের আগলে রাখার জন্য কেউ না কেউ অবশ্যই আসবে, ঠিকই আসবে। জিমিনের চোখের পলক এক মুহূর্তের জন্য পড়ে না। ওর চোখে যেন ভেসে উঠল একটা সুখী পরিবারের দৃশ্য, যেটার কল্পনা ও সবসময় করে আসছে। এই রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে একটি গোল টেবিলে সবাই বসে আছে। রেস্টুরেন্টটি পার্কের নিকটে হয় জাঙ্কুক সবাইকে এখানে নিয়ে এসেছে। বাহারি খাবার দাবার পুরো টেবিল জুড়ে। খাবার হতে নির্গত সুগন্ধ মোমো করছে চারপাশ। কাঁচু মাছু হয়ে ওনার একটি চেয়ারে বসে আছে। পাশে বসা জিমিন খেতে খেতে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। ওর চেহারায় এখন আর কিছু কালাতিক্রম পূর্বের অবসাদের রেশ দেখা যাচ্ছে না। তের বরাবর সামনে চেয়ারে জাঙ্কুক কপাল কুচকে বাম হাতে ফোনে খটাখট আঙুল চালিয়ে কি যেন করেই চলেছে, আর মাঝে মাঝে ফাঁক দিয়ে একটু একটু করে খাবার মুখে দিচ্ছে। তার কুকড়ে যাওয়া কপাল আর গম্ভীর আনন্দ দেখে বোঝা যাচ্ছে যে বেশ সিরিয়াসলি কিছু একটা করছে ফোনে। তে এক পলক সেদিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। আর কেমন জানি হাসপাস লাগছে। বুকটা হঠাৎ কেমন যেন ভার ভার লাগছে। নিঃশ্বাস নিতে বুকে মৃদু চাপ অনুভব হচ্ছে।
এই রেস্টুরেন্টের সাথে ওর অতীতের কিছু স্মৃতি জমে আছে। এই রেস্টুরেন্টটাই প্রায়শই জাংশুক ওদেরকে নিয়ে আসতো। এর প্রতি ভালোবাসা না থাকলেও জাংশুক সবসময় চেষ্টা করতো স্বামী আর পিতা নামক দায়িত্বটা অন্তত পালন করার। তাই তো উইকেন্ডে পার্ক অথবা রেস্টুরেন্ট টিয়ের দর্শনের সৌভাগ্য হতো। কখনো কখনো আবার ছেলের বায়নায় রক্ষার্থে নিয়ে আসতো এখানে। একে কি আর বাসায় ফেলে আসা যায়? তাই হয়তো চক্ষু লজ্জায় ওকে নিয়ে আসতো এখানে। তে ওনাটা টেনে নিজের কপালের ঘাম মুছলো। এই কনকনে ঠান্ডা আবহাওয়াতেও এত ঘামছে কেন বুঝতে পারছে না ও। মনের মধ্যে কিছু একটা খচখচ করছে, যেন খারাপ কিছু একটা হতে চলেছে। নাকি সবার মনের ভ্রান্ত ধারণা? হয়তো জাংশুক নামক নেগেটিভিটি ওর মনকে দারুণ প্রভাবিত করেছে, তাই এমন অদ্ভুত অশান্তি হচ্ছে মনে। টিয়ের চোখ জাংকুকের পাশে চেয়ারে পড়ল। দৃশ্যটি দেখে কিছুটা অবাক হলো সে। পরক্ষণে ওর ঠোঁট জুড়ে মৃদু হাসি খেলে গেল। চেয়ারে বসে বসে জেসি আর টান খাবার খাচ্ছিল। জেসি চিকেনের পিসটা কাটতে পারছিল না দেখে তার নাইফটা নিয়ে সুন্দর মতো কেটে কেটে জেসি প্লেটে দিচ্ছে। যদিও ওইটুকু হাতে কাটতে তার বেশ বেগ পোহাতে হচ্ছে, তবু ওই ছোট হাতে দায়িত্ব নিয়ে জেসিকে সাহায্য করার সর্বাত্মক চেষ্টায় রত সে। তের চোখ জুড়িয়ে যায় ছেলের পরোপকারিতায়। এতক্ষণের খারাপ লাগার রেশুরে মনটা একটুখানি হালকা হয়। ও প্রার্থনা করে তার ছেলেটা যেন এই সুন্দর সুন্দর গুণগুলোকে সাথে নিয়ে একজন আদর্শ মানুষ হতে পারে। তের জীবনে শত না পাওয়ার অভিযোগ যেন টান পূর্ণ করে। বাচ্চাটা যেন বড় হয়ে তার মায়ের দায়িত্ব একা হাতে নেয়। এই তো এইটুকুই। তের যা চাওয়ার মতো এই জীবনে আর কিছুই নেই। একসময় চেয়েছিল অনেক কিছু, নিজের স্বপ্ন পূরণ যখন করতে পারলো না তখন চেয়েছিল থাক, মন দিয়ে সংসার করবে, স্বামী ভালোবাসায় আর যত্নে গোটা জীবনটা কাটিয়ে দিবে। কিন্তু কিছুই তো হলো না। তাই এখন আর তার জীবন থেকে কিছু চায় না, শুধু চায় তার বুকের ধনকে, যার মুখের দিকে তাকিয়ে তের সব দীর্ঘশ্বাসের সমাপ্তি হয়। টানের কষ্ট হচ্ছিল দেখে তে নিজ হাতে নাইফটা হাতে নেয়। দক্ষ হাতে চিকেনগুলো কেটে সসে ডুবিয়ে সেজওয়ান রাইসের সাথে নিজে জেসির মুখের সামনে ধরে। জেসি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তে মৃদু হেসে চোখের ইশারায় হাঁ করতে বলে। জেসি ভয়ে ভয়ে পাশ ফিরে তাকিয়ে দেখে তার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আর চোখে মুখে কোনো হিংসা নেই। জেসির ভীত যেন দূর হলো। খুশি মনে মুহূর্তেই টুপ করে তেল বাড়িয়ে রাখা নলা মুখে পুড়ে দেয়। তে আপন মনে হাসে। এদের দুটিতে এসব দুষ্ট মিষ্টি খুনসুটিগুলো ও বেশ উপভোগ করে। এটাও জানে যে দুজন পূর্বশত্রু থেকে সদ্য বন্ধুত্ব পেতেছে। তাই তো চোখে চোখে নীরব ভাষায় একজন আরেকজনের মন রক্ষা করতে চলেছে। জিমিন মুগ্ধ চোখে সে দৃশ্য অবলোকন করে, কিছু একটা ভেবে আর ভিতরটা উচ্চারণ করে। পরক্ষণে নিজের আজন্মকাল গম্ভীর আর কপাল বেঁকে রাখা ভাইয়ের মুখখানা পরক করে আকাশ কুসুম চিন্তানীতি টানে। এই জন্মে হয়তো এই ছাকাখুরকে বিয়ে করানো যাবে না। পরক্ষণে ভাবলো একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়। হয়তো আল্লাহ চাইলে ও যা ভাবছে তা হলেও হতে পারে। ফোনে প্রয়োজনে কাজ শেষে জাঙ্কুর পাশে তাকালো। তাকাতেই চমকে উঠলো। কুচকে রাখা কপাল দইয়ের ভাঁজ নিমিষে মিলিয়ে গেল। নিজের মেয়েকে তারপরে এই প্রথমবার কাউকে এত যত্ন নিয়ে খাইয়ে দিতে দেখছে। জেসির একটা অদ্ভুত অভ্যাস আছে, ও জাঙ্কুক ব্যতীত কারোর হাতেই খেতে চায় না, এমনকি নিজের দিদুনের হাতেও না। সকালবেলা নিয়ম করে জাঙ্কুক খাইয়ে দেয়, বাকি দুই বেলা প্রায়শই জেসি ওইটুকু নিজের হাতে খাবার খায়। জাঙ্কুক বিমোহিত দৃষ্টিতে মেয়ের তৃপ্তি সহকারে খাওয়া দেখছিল। দৃশ্যটা তার কাছে এমন লাগলো যেন একজন মা তার সন্তানকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে। এর খুবই লজ্জা লাগছিল। ওরা দুই ভাই বোন ওকে এভাবে দেখছে কেন? আজব। জাঙ্কুক মনে হয় বুঝলো তের অস্বস্তি। তেতে চোখ সরিয়ে আরেক পলক পাশে চুপচাপ বসে পটু হাতে খাবার খাওয়া টানকে দেখলো। অবাক হলো বাচ্চাটার আজ হঠাৎ শান্ত আচরণে। ও যতটুকু টানকে চেনে তাতে বাচ্চাটা নিজ মায়ের এতটুকু ভাগ কাউকে দিতে রাজি না। কিন্তু আজ আমি শান্ত কি করে? জাঙ্কুক গলা খাকারি দিল টানের মনোযোগ আকর্ষণের চেষ্টায়। কে চাম, সিজলিংটা মজা? হ্যাঁ আঙ্কেল, চাউমিনটাও অনেক মজা। দেখো কতগুলো চিজ আর প্রন দিয়েছে। জাঙ্কুক বাচ্চাটার চুল এলোমেলো করে দিয়ে হেসে বলে, পিজাটাও মজা, টেস্ট করে দেখবে একটু? ইমান, না না আঙ্কেল, আমার টাম্মি একদম ফুল, আর খেতে পারবো না। দেখো কত বড়। তার নিজের পেটটা আঙুল দিয়ে দেখালো। জাঙ্কুক হাসি মুখে টানের গাল টেনে দিল। তারপর টিস্যু দিয়ে যত্ন করে ওর মুখটা মুছে দিয়ে বলল, গুড বয়, এখন এই শেকটা খাও। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে জিমিনকে উদ্দেশ্য করে বলে, তোরা বস, আমি ব্যাংক পেমেন্ট করে আসছি। জাঙ্কুক যেতেই জিমিন একটু নড়েচড়ে বসলো। ততক্ষণে তে জেসিকে খাইয়ে মুখ হাত পেপার ন্যাপকিন দিয়ে ক্লিন করে দিচ্ছে। আপু, বলো জিমিন। একটা কথা বলবো, যদি কিছু না মনে করো তো? আরে ধুর, বলো তো। আমি আর কি মনে করবো জিমিন, আমি অত কিছু মনে করি না। তুমি দেদারসে বলে ফেলো। মানে এরপর কি করবে কিছু ভাবলে?